হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রায়ান মার্টিনের যে ক্লাসিফায়ার প্লাস সাজেশন যেগুলো রয়েছে দেখো ক্লাস 12-এর জন্য রসায়নের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। ইউনিট 1 পদার্থের কঠিন অবস্থা। এমসিকিউর ভিডিও আমি একটা আলাদা দিয়েছি, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমি জাস্ট এমসিকিউগুলো একবার তোমাদের দেখিয়ে যাচ্ছি। ওকে, এখানে দেখো প্রথম যেটা রয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষ 4টি। প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? এটা কোয়ার্টজ। এটা দেখো 6.4 গ্রাম পরিমাণের কতগুলো একক কোষ? এটা Na/20। এগুলো ডিটেলসটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বানিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। আমি জাস্ট এখানে তোমার উত্তরগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা দেখো পরপর আমি উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো পুরো ডিটেলস জানতে গেলে কীভাবে হচ্ছে ব্যাখ্যা, সেটা অন্য একটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। মেনলি তোমার এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 2 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, অর্থাৎ এখান থেকে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা প্রশ্নের মান 3 দেওয়া আছে। প্রথম দেখো, তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান? তামার পারমাণবিক ভর 63.5 দেওয়া আছে। এখান থেকে পারমাণবিক ভর 63.5 দেওয়া আছে, সুতরাং এই 63.5 গ্রাম তামাতে পরমাণুর সংখ্যা কত হবে? পরমাণুর সংখ্যা এখান থেকে দাঁড়াবে হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এইটা। সুতরাং 1.2 গ্রাম, এই যে বলেছে দেখো 1.2 গ্রাম, তাহলে 1.2 গ্রামে কত হবে? অ্যাভোগাড্রো বাই 633.5 আর ইন্টু এই 1.2, এটাকে ক্যালকুলেট করে দেখো দাঁড়াচ্ছে এইটা 1.1 ইন্টু 10^22। এবার যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক জালকাকার একক কোষ, তাহলে এখানে আমাদের কি 4টে পরমাণু সমান একটি একক কোষ। সুতরাং এখানে পরমাণুর সংখ্যা পেরিয়েছে এইটা 1.1 ইন্টু 10^22, এতটি পরমাণু মানে এত বাই 4, 4 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এতটি একক কোষ পাওয়া যাচ্ছে। ওকে, এবার দেখো 2 নম্বর, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালরূপে কেলাসিত হয়। একক কোষের কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে 4.07 ইন্টু 10⁻⁻8 সেমি, ঘনত্ব দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে? এখন দেখো ঘনত্বের অঙ্কের ফর্মুলা হচ্ছে এটা, ঘনত্বের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, রো সমান Z × M/N × AQ। এখানে যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হবে, সুতরাং এটা হচ্ছে M। তাহলে M সমান এখান থেকে কী লেখা যায়? রো N × AQ × রো বাই Z। এবার দেখো এখানে তোমার যেটা দেওয়া আছে, কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে, কিনারার দৈর্ঘ্য A সমান এটা দেওয়া আছে, সিলভারের ঘনত্ব রো সমান দেওয়া আছে। এবার যেহেতু সিলভার পৃষ্ঠকেন্দ্রিক কেলাসকার জালকরূপে কেলাসিত হয়, তাই Z এর মান হচ্ছে 4 দেওয়া আছে। ওকে, তাহলে দেখো মানগুলো সব যদি আমরা বসিয়ে দিই, অ্যাভোগাড্রোর মান, AQ এর মান, রোর মান এবং Z সবগুলো বসিয়ে দিলে পাচ্ছে দেখো এটা 106.37 গ্রাম পার মোল। সুতরাং সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর দাঁড়ালো এটা। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর, ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সিসি। একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর মৌলটি 234 গ্রাম পরিমাণে পরমাণু সংখ্যা এত দেওয়া আছে। তাহলে একক কোষে পরমাণু সংখ্যা কী হবে? এখন দেখো একক কোষে পরমাণু সংখ্যা বের করতে হলে Z বের করতে হবে, তার জন্য পারমাণবিক ভরটা দরকার। পারমাণবিক ভরটা কী করে পাবো? এই যে দেখো 234 গ্রাম পরিমাণে দেওয়া আছে পরমাণু সংখ্যা, এখান থেকে পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে লিখবো 4 × 10⁻24 সংখ্যক পরমাণুর ভর 234 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কত হবে? এটা ক্যালকুলেট করলে দেখো 35.23 দাঁড়াচ্ছে। সুতরাং এখান থেকে আমরা মৌলের পারমাণবিক ভর পেয়ে গেলাম। এবার দেখো রো সমান Z × M/N × AQ। তাহলে এখান থেকে Z সমান কি লিখতে পারবো? Z সমান দেখো এই রো N আর AQ গুণ হয়ে যাচ্ছে, নিচে M। এটা হচ্ছে 250 পিকোমিটার দেওয়া আছে। পিকোমিটার থেকে আমরা জানি 10⁻12 মিটার, এটাকে সেমি করলে এটা 10⁻10, এটা 10⁻10 হবে। ওকে, এটা জিরোটা পড়েনি। আর ঘনত্বটা হচ্ছে তোমার দেওয়া আছে 7.5। সুতরাং সবগুলো মান দেখো বসিয়ে দিচ্ছে, 7.5 ঘনত্ব, অ্যাভোগাড্রো, আর হচ্ছে এটা বাহু, AQ বসিয়ে দিলাম, আর নিচে হচ্ছে M।
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো উত্তরটা 2, অর্থাৎ জেডের মান 2। সুতরাং মৌলটির প্রতি একক কোষে পরমাণু সংখ্যা হলো জেড। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে? আর একটা অঙ্ক আছে দেখো, কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্যালসিত হয়। এটা প্রথমে ফেরোম্যাগনেটিক পদার্থটা আমি বলে দিয়ে যাবো। ফেরোম্যাগনেটিক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থটির চুম্বকত্ব বজায় থাকে, তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এবার যে অঙ্কটা রয়েছে দেখো, কেবিআর এটা পৃষ্ঠকেন্দ্রিক জালকাকার। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে কি? জেডের মান 4। আর কেবিআরের ঘনত্ব সংকেত দেওয়া আছে, রো দেওয়া আছে আর এমও দেওয়া আছে। তাহলে দুটো আয়নের মধ্যে দূরত্ব, দুটো আয়নের মধ্যে দূরত্ব মানে কি? 2r। তাহলে দেখো ঘনত্ব রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে জেড এর মান 4 হলো। তাহলে এখান থেকে আমরা দেখো এ কিউটা বের করবো। তাহলে এ কিউ সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু রো। এখান থেকে জেড এর মান 4, এম এর মান 111 দেওয়া আছে, অ্যাভোগাড্রো আর রোর মান বসিয়ে দিলাম। দিতে দেখো এইটা দাঁড়াচ্ছে। এবার এখান থেকে দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবো। এখানে 10 টু মাইনাস দেখো এটা এ কিউব সমান, এটা এই এ কিউবের মানটা দেওয়া আছে এটা। তাহলে এ সমান কি? কিউব রুট করতে হবে। আর কিউব রুটটা এটা ক্যালকুলেশন করাটা একটু জটিল, তার জন্য এটা সহজ করে নিলাম। কী হবে দেখো, এটাকে আমরা কী করলাম? 100 দ্বারা ভাগ করলাম, গুণ করলাম, আর এটাকে 100 দ্বারা ভাগ করলাম। তাহলে এটা 24 হয়ে গেল। 24-এ আমরা যদি কিউব রুট করি কত? এটা হচ্ছে 8 হবে। 24-এর কিউব রুট 8, আর এটা হচ্ছে কিউব রুট করে দাও, এটা 6.67। সুতরাং এটা 6.67 ইন্টু 10 টু দ্য মাইনাস 8 সেমি কিউব মানে এত অ্যাংস্ট্রম, কারণ 10 টু দ্য মাইনাস 8 সেমি কিউব মানে 1 অ্যাংস্ট্রম। সুতরাং 6.67 অ্যাংস্ট্রম হবে। এবার দেখো কে প্লাস আর বি আর মাইনাসের মধ্যে মধ্যবর্তী দূরত্ব মানে a/2। a/2 যেহেতু হচ্ছে তোমার এটা হচ্ছে কে আর বি আর এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব, সুতরাং এখান থেকে বসিয়ে দাও, এখান থেকে পেয়ে গেলে এই মানটা। এবার দেখো একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য 288 মিলিমিটার, ঘনত্ব দেওয়া আছে। তাহলে 208 গ্রামে কত একক কোষ এবং পরমাণু রয়েছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক তোমার 2015 সালে পড়েছিল। একক কোষের তাহলে বাহুর দৈর্ঘ্য, এখানে দেখো এটা একটু অন্যরকম নিয়মে করতে হয়। বাহুর দৈর্ঘ্যটা প্রথমে লিখে নিলাম, এবার ঘনত্ব দেওয়া আছে দেখো। এবার এই যে 208 গ্রাম ধাতুর আয়তন কত হবে সেটা বের করতে হবে। আয়তন মানে ভর বাই ঘনত্ব। তাহলে 208 ভর আর ঘনত্ব হচ্ছে 7.2, বসিয়ে দিলাম। আয়তন এত সেমি কিউব পেরিয়ে গেল। এবার দেখো 208 গ্রাম মৌলতে তাহলে একক কোষের সংখ্যা কত হবে? এই যে দেখো ঘনত্ব, এই যে বাহুর দৈর্ঘ্য 288 ইন্টু 10 টু দ্য মাইনাস 10 সেমি দেওয়া আছে। তাহলে এটার কিউব করলে কী হবে? একটা একক কোষের আয়তন। তাহলে এত আয়তন একক কোষ হচ্ছে একটি। তাহলে এই যে এত আয়তন আছে তাতে একক কোষ কতগুলো হবে? এটা ক্যালকুলেশন করলে এইটা দাঁড়াচ্ছে। এবার দেখো যেহেতু এটা দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাসবোর্ড, তাই একক কোষের পরমাণু সংখ্যা 2টি। তাই 208 গ্রাম মৌলটিতে পরমাণু সংখ্যা কত হবে? 2 ইন্টু এত, অর্থাৎ এইটা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা 6-এর দাগে দেখব। এখানে দেওয়া আছে দেখো তোমার 6.2 পারমাণবিক ভরের একটা ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, ঘনত্ব দেওয়া আছে। তাহলে কোষটির একক দৈর্ঘ্য কত হবে? কোষটির দৈর্ঘ্য কত হবে? একক কোষটির দৈর্ঘ্য। তাহলে আমরা ঘনত্বের ফর্মুলা জানি, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জেড মানে 4, আর এমটা এখানে দেওয়া আছে দেখো যে এই যে 6.2 পারমাণবিক ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। সুতরাং আমরা এ কিউব সমান কী লিখতে পারি? জেড ইন্টু এম বাই এন ইন্টু রো। এখান থেকে সবগুলো মান বসিয়ে দিলে দেখো এইটা আসছে। এবার এখান থেকে এ বের করতে গেলে কী হবে? কিউব রুট করতে হবে। এটা কিউব রুট করার জন্য আমরা এটা 64, একে 10 গুণ করলাম, একে 10 ভাগ করে এটা 24 করে নিলাম। এখানে 4টা পরে নিই ভুল করে, এটা 4 হবে। সুতরাং এটা থেকে 4 ইন্টু 10 টু দ্য মাইনাস 8 সেমি হয়ে যাচ্ছে। সুতরাং একক কোষটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ঘনকাকার একক কোষে দেখো কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন, কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন দেওয়া আছে। যদি একক কোষে বাহুর দৈর্ঘ্য এত হয়, তাহলে উক্ত একক কোষে কণার সংখ্যা কত হবে? এখন দেখো একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন এটা। একটি একক কোষের বাহুর দৈর্ঘ্য এত ন্যানোমিটার। ন্যানোমিটারকে আমরা এটা সেমি করে নিলাম, 10 টু দ্য মাইনাস 7 গুণ করে। তাহলে একটি একক কোষের আয়তন মানে কত? এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে তার কিউব করতে হবে। কিউব করলে এটা হচ্ছে একটা একক কোষের আয়তন। তাহলে দেখো কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হবে?
এটা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন না, এটা হচ্ছে হ্যাঁ কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, মানে মোট আয়তনের দেখো কত অংশ কণাগুলি অধিকার করে আছে সেটা কি, কারণ কণাগুলির মোট আয়তন এটা আর একক কোষের মোট আয়তন এটা, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত 0.74%, এইটা জানাচ্ছে 0.74%। যেহেতু দেখো এটা একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, যেহেতু এটা হচ্ছে তোমার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত এটা হয়, সুতরাং এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাই উক্ত একক কোষে কণার সংখ্যা 4টি হবে। বুঝে গেল? ফ্রেঙ্কেল ত্রুটি কি, কোনো আয়নীয় কেলাসে দেখো যদি কোনো আয়ন সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস স্থান পরিত্যাগ করে কোনো অন্তঃস্থানিক বা ইন্টারস্টিলিয়ার স্থানে অবস্থান করে, তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে ফ্রেঙ্কেল ত্রুটি বলা হয়। এবার দেখো স্কটকি ত্রুটি কি, কোনো কেলাসেকার আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে উক্ত ক্লাসে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে স্কটকি ত্রুটি বলা হয়। এবার সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতার নির্ণয়, এর জন্য দেখো এই ছবিটা আঁকবে প্রথমে, ঠিক আছে, এই ছবিটা এখানে নেবে, এখানে দেখো এই যে তোমার একটা গোলক আর এই একটা গোলক, ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব দেখো 2r হচ্ছে, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ এটা সমান 2r, সুতরাং এখানে দেখো সরল ঘনকাকার একক কোষের কণার সংখ্যা একটি। এবার ঘনকাকার একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ ধরলাম আর কণার ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে আমরা কি পেলাম, এ সমান 2r, তাই না, এ সমান 2r পেলাম। তাহলে এখন দেখো প্রতিটি কণার আয়তন 4-3 পাইয়ের কিউব, আর সরল ঘনকাকার একক কোষে দেখো একটা মাত্র আয়তন মানে কণা আছে, তাই একক কোষ দ্বারা অধিকৃত আয়তন মানে একটা কোষের যে আয়তন, আর একক কোষের আয়তন এ কিউব, এ মানে 2r, তাহলে 2r এর কিউব মানে 8r কিউব। সুতরাং সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কি, কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন এটা, একক কোষের আয়তন এটা, সমান এটা দাঁড়াচ্ছে 0.524, এটা হলো প্যাকিং দক্ষতা। একটি কেলাসেকার আয়নীয় যৌগের উদাহরণ দাও যেখানে স্কটকি ফ্রেঙ্কেল উভয় ত্রুটি দেখা যায়, এটা হচ্ছে এজিবিআর, এজিবিআরের মধ্যে উভয় ত্রুটি দেখা যায়। স্কটকি আর ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য দেখো, স্কটকিতে কেলাসের জালক বিন্দুতে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন অনুপস্থিত থাকে, আর এখানে কোনো ধরনের আয়নি কেলাস জালক অনুপস্থিত থাকে না, সাধারণত ক্যাটায়ন জালক বিন্দু পরিত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। যেসব কেলাসেকার আয়নীয় যৌগের গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি, যাদের ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান, তাদের কেলাস জালকে স্কটকি ত্রুটি দেখা যায়। এই উদাহরণ দিয়ে একটা দিয়ে দেবে। আর যেসব কেলাসেকার আয়নীয় যৌগের গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা কম, যাদের আয়নের আকার ক্যাটায়ন অপেক্ষা বড়, সেগুলোর ক্ষেত্রে এই রকমের ত্রুটি দেখা যায়, যেমন এই উদাহরণগুলো। স্কটকি ত্রুটি সম্পন্ন কেলাসে আয়নের সংখ্যা নিখুঁত কেলাস অপেক্ষা কম হয়, তাই ঘনত্ব কমে যায়। আর ফ্রেঙ্কেল ত্রুটিতে কিন্তু আয়নের সংখ্যা কোনো চেঞ্জ হয় না, তাই এখানে ঘনত্ব ঠিক থাকে। আয়নীয় কেলাসে কোন ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না, এটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি, ঘনত্বের পরিবর্তন ঘটায় না। এবার এক্স মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কোষটি কোন প্রকারে শনাক্ত করতে হবে, অর্থাৎ জেডটা বের করতে হবে এবং ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ, তাহলে এখান থেকে জেড বের করবো। এটা দেওয়া আছে দেখো 400 পিকোমিটার, পিকোমিটার থেকে আমরা এটাকে সেমি করে নিলাম। আর ঘনত্ব দেওয়া আছে দেখো 6.23, তাহলে জেডটা বসিয়ে দাও 6.23 অ্যাভোগাড্রো আর এ কিউব, আর নিচে 60 যেটা পারমাণবিক ভর, তাহলে এখান থেকে জেড বেরোলো কত 4, জেড 4 বেরোলো মানে কি এটা পৃষ্ঠকেন্দ্রিক। ওকে, তাহলে এটা হচ্ছে একক কোষের পরমাণু সংখ্যা কত পেলাম 4, সুতরাং এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। এবার এক্স মৌলের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ দেখো এটা যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে হচ্ছে তোমার ব্যাসার্ধ হচ্ছে a/2√2, তাহলে 400 পিকোমিটার, তার নিচে 2√2 বসিয়ে দাও, এটা 141.14 পিকোমিটার দাঁড়াচ্ছে। কঠিন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? দেখো জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর থেকে কিছু পরিমাণ অক্সিজেন বেরিয়ে যায়, এই যে এইভাবে বিক্রিয়া হয়ে দেখো অক্সিজেন কিছু বেরিয়ে যাচ্ছে, এর ফলে কেলাসে Zn+2 আয়নের আধিক্য ঘটে। অতিরিক্ত Zn+2 আয়ন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে এবং অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলি অপর অন্তঃস্থানিক স্থানগুলি অধিক্রমণ করে, ফলে কেলাসের তড়িৎ প্রসারণতা বজায় থাকে। এর ফলে যে নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হয়, এই কেলাসের অন্তঃস্থানিক স্থানগুলিতে অবস্থিত ইলেকট্রনগুলি দৃশ্যমান আলো থেকে শক্তি গ্রহণ করে উন্নীত হয় এবং বর্ণময় আলোরশ্মি বিকিরণ করে, তাই জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত হলে হলুদ হয়ে যায়।
সিলিকনে অশুদ্ধ রূপে বোরন থাকলে কী হবে, এটা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। এবার সিলিকনে অশুদ্ধ রূপে আর্সেনিক থাকলে কী হবে, আর্সেনিক থাকলে এটা হচ্ছে তোমার এন টাইপ, কারণ আর্সেনিক হচ্ছে পঞ্চজি মৌল, তাই এন টাইপ। আর যে অঙ্কটা দেখো, একটি মৌল ঘনত্ব দেওয়া আছে, দেহকেন্দ্রিক আছে মানে জেড মানে 2, আর একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেখো অ্যাংস্ট্রম, এত গ্রাম পরিমাণে তাহলে পরমাণুর সংখ্যা। এরকম টাইপের অঙ্ক আগেও হয়েছে দেখো, বাহু দৈর্ঘ্যটা করে নিলে তাহলে এই এবার ঘনত্ব এটা, সুতরাং 156 গ্রাম ধাতুর আয়তন করে নিলে, সুতরাং 156 গ্রাম মৌলটির একক কোষের সংখ্যা কত হবে, 1 × 156 এটা, এটা করলে দেখো এটা দাঁড়াচ্ছে 9.07 × 10⁻23। এখন মৌলটা যেহেতু দেহকেন্দ্রিক ক্লাস তৈরি করছে, তাই একক কোষে পরমাণু সংখ্যা 2, তাই এত গ্রাম 156 গ্রাম মৌলটিতে পরমাণু সংখ্যা কত হবে, ডবল। এবার পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে অতি স্বল্প পরিমাণে ত্রিযোজী মৌল নিশ্চিত করার ফলে যে অপদ্রব্য অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলা হয়। প্রতি একক, এবার দেখো পরের যেটা ঘনকাকার ক্লাস এ এবং বি দ্বারা গঠিত, বি কৌণিক বিন্দুতে এবং এ দেহকেন্দ্রে অবস্থিত। এখন কৌণিক বিন্দুতে দেখো অবস্থিত কণার সংখ্যা কত, অবদান 1/8, তাহলে বি পরমাণুর সংখ্যা কত, 8টা কৌণিক বিন্দুতে 1/8 করে অবদান, সুতরাং 1টা। আর একক কোষে এ পরমাণুর সংখ্যা দেহকেন্দ্রে আছে, তাহলে এটা একটাই হবে, তাহলে সংখ্যানুপাত কী হচ্ছে, এটা 1:1, সুতরাং সংকেত হবে এবি। একটি ঘনকাকার ঘনসন্নিবেশ জারকে মোট ফাঁকা স্থান কত, ঘনকাকার ঘনসন্নিবেশে দেখো তোমার 74% কণা দ্বারা অধিকৃত থাকে, তাহলে ফাঁকা স্থান কত হবে, ফাঁকা স্থান হচ্ছে তোমার এটা একটি ঘনকাকার ঘনসন্নিবেশ জারকে মোট ফাঁকা স্থানের সংখ্যা, আচ্ছা ফাঁকা স্থানের সংখ্যা হচ্ছে তোমার কত, 4টে, মোট ফাঁকা স্থানের সংখ্যা হচ্ছে 4টে হয়। এবার দেখো ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়, 2.0 গ্রাম সময় একক কোষের সংখ্যা কত হবে, 197 দেখো পারমাণবিক ভর, তাহলে 197 পরমাণু সংখ্যা অ্যাভোগাড্রো, তাহলে 2.0-তে পরমাণু সংখ্যা কত হবে, ভাগ্য দিলেই পেয়ে যাবে। এবার যেহেতু এটা পৃষ্ঠকেন্দ্রিক, তাহলে একক কোষে কণার সংখ্যা 4টি, তাহলে 2 গ্রাম সময় একক কোষ কতগুলো হবে, পরমাণু যা হবে তাকে 4 দ্বারা ভাগ করলে আমরা একক কোষের সংখ্যাটা পেয়ে যাব। এবার দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠনকারী ধাতুর ঘনত্ব দেওয়া আছে, কিনারা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো তোমার রো সমান এটা, তাহলে এ কিউব সমান বের করতে হবে, কিনারা দৈর্ঘ্য মানে এ কিউব, এখান থেকে এ বের করতে হবে। এখন পৃষ্ঠকেন্দ্রিক যেহেতু, তাহলে জেডের মান 4, ঘনত্ব দেওয়া আছে, তাহলে এ কিউব দেখো জেড × m/n × রো। এখন জেডের মান জানা আছে, এনের মান জানা আছে, রোর মান জানা আছে, কিন্তু এই যে এর মানটা কিন্তু জানা নেই। এর মানটা যেহেতু জানা নেই, তাহলে আমরা কি করব, এর মান যেহেতু জানা নেই, সুতরাং এখান থেকে আমরা কিন্তু করতে পারবো না। এর মান যেহেতু জানা নেই, সুতরাং এটা কিন্তু মান বের করা যাবে না, এটা হচ্ছে অঙ্কটার মধ্যে তোমার ইনফরমেশান একটু কম রয়েছে। প্যাকিং দক্ষতা কি, প্যাকিং দক্ষতা দেখো কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে উক্ত একক কোষের প্যাকিং দক্ষতা বলে। তাহলে প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বাই একক কোষের মোট আয়তন। দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা কীভাবে বের করবো, এর জন্য এই ছবিটা আঁকবে। দেখো এই তোমার এখানে একটা পরমাণু দিলাম, মাঝখানে এটা আর হচ্ছে একটা, 3টে হচ্ছে গোল আঁকবে। এবার দেখো এখানে এটা আর, এটা 2r হচ্ছে, আর এটা আর, মানে 4r সমান দেহকর্ণ। সুতরাং এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম, ব্যাসার্ধ আর ধরে নাও, তাহলে দেহকর্ণের দৈর্ঘ্য ডি হলে ডি সমান 4r হচ্ছে। আর আমরা জানি দেহকর্ণের দৈর্ঘ্য ডি সমান বাহুর দৈর্ঘ্য × √3, তাহলে এ √3 হবে। সুতরাং 4r সমান এ √3, এখান থেকে আর সমান কী হবে, √3 a/4। সুতরাং এখান থেকে এ সমান লেখা যাবে কি, এখান থেকে দেখো এ সমান কি লেখা যাবে, 4r/√3, হ্যাঁ না, এটা হচ্ছে এ হয়ে গেছে ভুল করে, এটা 4 হবে, এটা কেটে 4 করে দেবে। এবার দেখো প্রতিটি কণার আয়তন কত হবে, প্রতিটি কণার আয়তন 4/3 πr3। এবার দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা 2টো, তাই দেহকেন্দ্রিক একক কোষে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন কত হবে, 2টো কণা আছে, তাহলে মোট আয়তন 2 × 4/3 πr3। তাহলে দেখো একক কোষের আয়তন এ কিউব, এর জায়গায় বসিয়ে দাও 4r/√3, এটা 4 হবে, হয়ে গেছে, এটা 4r/√3, তাহলে এটা বসিয়ে দিলে এটা। সুতরাং প্যাকিং দক্ষতা কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের আয়তন সমান এটা দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার প্যাকিং দক্ষতা পেয়ে গেলে 0.68।
এবার দেখো লিথিয়াম দেহকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে। লিথিয়ামের ঘনত্ব দেওয়া আছে, যদি লিথিয়ামের ব্যাসার্ধ দেওয়া হয় তবে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত হবে। তাহলে এখানে দেখো তোমার লিথিয়ামের অ্যাভোগাড্রো সংখ্যা এই ফর্মুলা থেকে বের করে নিতে পারবো। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমার এটা বের করে নিতে হবে। এবার যেহেতু এটা কী বলছে দেহকেন্দ্রিক, তাহলে দেহকেন্দ্রিক ক্ষেত্রে 4r সমান √3 বা a সমান 4r/√3। এখান থেকে দেখো বসিয়ে দিলে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। আর পারমাণবিক ভর তো দেওয়া নেই, এটা হচ্ছে তোমার জানতে হবে। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 6.94, আর লিথিয়ামের ঘনত্বটা দেওয়া আছে। সুতরাং যেহেতু দেহকেন্দ্রিক জেটের মান 2, তাই এবার মানগুলো সব বসিয়ে দাও। বসিয়ে দিলে অ্যাভোগাড্রো সংখ্যার মান দেখবে ঠিক এটাই আসবে। ক্যালকুলেটারে তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। ওকে, এখন দেখো তোমার এরপরে যেগুলো রয়েছে আমরা পরপর আলোচনা করছি। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আর ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট আমি তোমার উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো এরপরের যে কোন চ্যাপ্টারটা প্রথম করাবো, এরপরে কোন চ্যাপ্টারে তোমার এরকম পুরো সম্পূর্ণ সাজেশানের ভিডিও চাইছো, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের দেখো যে টপিকের ওপর কমেন্ট বেশি পাবো, আমি সেই টপিকটা কিন্তু প্রথমেই বানাবো। ওকে, সুতরাং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জানিও যে তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশানগুলো আগে তোমাদের দরকার। ঠিক আছে, আমি পুরোটা দেখাচ্ছি না, কারণ এমনিতে দেখো 22 মিনিট হয়ে গেছে। এরপরে যদি আরও আমি দেখাতে থাকি তাহলে আরও এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সুতরাং আমি আর এক্সপ্লেন পুরো করছি না, জাস্ট উত্তরগুলো তোমাদের দেখে যাচ্ছি, তোমরা দেখে নাও। দরকার বলে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে মোটামুটি বুঝিয়ে দিয়েছি। দেখো ওই একই টাইপের অঙ্ক অনেক আছে, এবার সেইগুলো তোমরা দেখে এগুলো বুঝে নিতে পারবে। তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কমেন্ট বেশি পাই অবশ্যই তাহলে এই রকমের ভিডিও আরও অনেক বানাবো, এবং পুরো রায়ান মার্টিনের সলিউশনটাও তোমাদের দিয়ে দেবো। সুতরাং তোমাদের কমেন্ট, আশা করি তোমাদের কমেন্ট যেমন পাবো সেই রকমভাবে ভিডিওগুলো বানাবো। এবার দেখো খেয়াল রেখো যে তোমার কোন চ্যাপ্টারের পরে তোমাদের বেশি দরকার, সেইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই হচ্ছে তোমার পুরোটা হয়ে গেল। 36টা প্রশ্ন ছিল, আমি পুরোটা সম্পূর্ণ উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম, কিছু এক্সপ্লেন করেছিলাম, আর শেষের দিকে এক্সপ্লেন করতে পারলাম না, অনেক বড় হয়ে গেছে। সুতরাং আশা করছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর কোন চ্যাপ্টারটা তোমাদের এরপরে দরকার সেটাও কমেন্ট করে জানিও। যে চ্যাপ্টারটা বেশি কমেন্ট পাবো অবশ্যই সেই চ্যাপ্টারটা প্রথমেই শুরু করবো। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।